নমস্কার, আদাব। আজকে আমাদের প্রথম ক্লাস শুদ্ধ ধ্বনি এবং উপস্থাপনা বিষয়ক যে অনলাইন কোর্স আমরা চালু করতে চলেছি, এটা হচ্ছে তার একটা ডেমো ক্লাস। আসলেই আমাদের যে কোনো কিছু করার আগে বা যে কোনো কিছুতে এনরোল করার আগে বা ভর্তি হওয়ার আগে আমাদের সেই ক্লাসের একটা ডেমো দেখা অবশ্যই জরুরি। তো এই ক্লাসটা হচ্ছে আপনাদেরকে বুঝতে সাহায্য করবে যে আসলে আমরা আমাদের যে এই অনলাইন বিষয়ক কোর্স শুদ্ধ ধ্বনি বা প্রমিত বাংলায় কথা বলা এবং উপস্থাপনা বিষয়ক, সেখানে আসলেই আমরা কি কি শেখাবো বা আপনারা কি কি শিখতে পারবেন আসলে, বা এবং আরো ডিটেলসে যদি আমরা সুন্দর করে ব্যাখ্যা করতে চাই, তাহলে বিষয়টা দাঁড়ায় যে আপনারা আমাদের এই কোর্সটা থেকে কিভাবে উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে আজকে আমরা সরাসরি আমাদের কোর্সে এন্ট্রি করি বা আমাদের কোর্সের দিকে আমরা এগোই। সবার প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। সেটা হচ্ছে, আমি পিঙ্কি গোস্বামী। আমি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা, কিন্তু বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি। গত 7 বছর ধরে বাংলাদেশেই আছি। কারণটা হচ্ছে বৈবাহিক সূত্র। আমি ভারতের পশ্চিমবঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে MA পাশ করেছি বা স্নাতকোত্তর সম্পন্ন করেছি, এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে BEd ডিগ্রি অর্জন করেছি। আর দীর্ঘদিন থেকে বাংলা বিষয়ে শিক্ষকতা করেছি এবং করছি, এবং ভাষা প্রশিক্ষক হিসেবে কাজ করছি। এবং এই কাজটা করতে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশে, আমাদেরই বলছি কারণ বাংলাদেশটা কিন্তু এখন আমারও আসলে, আমাদের বাংলাদেশে যেটা সমস্যা বলবো না, একটা জায়গা রয়েছে বাংলা উচ্চারণের ক্ষেত্রে, সেটা হচ্ছে আঞ্চলিকতা যুক্ত বাংলা। এটা কোনো দোষ নয়, আসলে আমরা তো প্রত্যেকেই থাকি যারা আঞ্চলিকতাটা এমন একটা জিনিস না যেটা আমাদের কাছে অনেকটা ডাল ভাতের মতো, মানে যেটা আমরা খেতে প্রচন্ড পছন্দ করি বলতে যেটা আমাদের আরামদায়ক খাবার। মানে আমরা যদি প্রতিদিন বাইরে গিয়ে বিরিয়ানি খাই রেস্তোরাঁতে, সেটা কিন্তু আমাদের সইবে না। একদিন দুদিন ভালো লাগবে, কিন্তু তারপর ভালো লাগবে না। তেমন আঞ্চলিকতা যুক্ত বাংলাটা আমাদের মাতৃভাষা বাংলারই, এগুলোকে আমরা ডায়ালেক্ট বা উপভাষা বলি। তো সেই জায়গা থেকে এটা হচ্ছে আমাদের কাছে একটা কমফোর্ট জোন বা আরামদায়ক জায়গা, যে আমাদের যে জিভ থাকে না, সেটা অভ্যস্ত হয়ে যায় এইভাবে আঞ্চলিকতা সমৃদ্ধ বা আঞ্চলিকতা সম্পন্ন বাংলা প্রতিদিনকার জীবনে বা দৈনন্দিন জীবনে আমাদের যে একে অপরের সাথে কথোপকথন, সেক্ষেত্রে আমাদের কাছে এটা একটা কমফোর্ট জোন হয়ে যায়। আমরা এর বাইরে আসলে বলতে চাই না। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে, এই যে একটা আঞ্চলিকতা যুক্ত বাংলা, এই যে কমফোর্ট জোন বা আরামদায়ক একটা স্থানের মধ্যে অবস্থান করতে চাওয়া, মানসিকভাবে মৌখিকভাবে, সেটা কিন্তু সবসময় আসলে কাজে আসে না। অনেক ক্ষেত্রে আমরা যেটা হয়ে যায়, আত্মবিশ্বাস হারাতে বসি। কোন জায়গায় হারাতে বসি? আমি বারবারই বলবো, আঞ্চলিকতা কিন্তু কোনো দোষ নয়, এটা বাংলারই একটা ডায়ালেক্ট বা উপভাষা। বাংলা হচ্ছে মূল ভাষা, তার বিভিন্ন উপভাষা আছে। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক এরকম কিছু উপভাষা রয়েছে, এবং সেই উপভাষাগুলোই মানুষের মুখে মুখে প্রচলন বা মৌখিকভাবে মানুষ তাতেই অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু যখন আমরা আমাদের পরিচিত গণ্ডির বাইরে যাব, যে কোনো পেশায় যুক্ত হব বা কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলবো, বা আমি যদি সিলেটি হই, সেক্ষেত্রে আমি চট্টগ্রামের মানুষের সাথে কথা বলছি, আমি কিন্তু চট্টগ্রামের ভাষা বুঝবো না, আবার চট্টগ্রামের মানুষ আমার ভাষা নাও বুঝতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের একটা এই যে আমাদের যোগাযোগের মধ্যে যাতে কোনো রকম বিচ্ছিন্নতা তৈরি না হয়, তার জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড বাংলা বা প্রমিত বাংলা প্রচলন করা হয়েছিল। এটাই শুধু, এমন নয় যে প্রমিত বাংলার দ্বারা কারো যোগ্যতা একটু বেড়ে যায়, আবার আঞ্চলিকতা যুক্ত বাংলা বললে কারো যোগ্যতা কমে যায়। বিষয়টা যোগ্যতা নয়, বিষয়টা শুধুমাত্র যোগাযোগের একটা মাধ্যম, সুন্দর মাধ্যম, যাতে আমরা প্রত্যেকের সাথে ওই স্ট্যান্ডার্ড বাংলা বা প্রমিত বাংলা বা চলিত বাংলায়
একে অপরের সাথে কথোপকথন করতে পারি, যোগাযোগ করতে পারি এবং মনের ভাব আদান প্রদান করতে পারি। সেই সূত্রে আমাদের এই প্রমিত বাংলার কি বলবো প্রচলন। তো সেই জায়গা থেকেই এই কোর্সটা নিয়ে এসেছি, কারণ দীর্ঘদিন থেকে ওই যে বললাম আমি দেখে এসেছি যে বাংলাদেশের এই জায়গাটা একটু মানুষ প্রমিত বাংলাটা শিখতে চান, কিন্তু উপযুক্ত জায়গা বা সেরকম ভাবে শেখা হয়ে ওঠে না। তাই পেশাগত জীবনে হোক বা পরিচিত গণ্ডির বাইরে নিজেদেরকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করাটাই হচ্ছে আমাদের এই প্রমিত বাংলা শিক্ষার মূল উদ্দেশ্য, যাতে কোথাও আমরা পিছিয়ে না পড়ি শুধুমাত্র আমাদের এই আঞ্চলিকতা সম্পন্ন বাংলার জন্য। তো আমাদের ক্লাসটা আজকে শুরু করা যাক, এবং আশা করি যে আপনারা আমার ক্লাস থেকে কিছু না কিছু শিখে যাবেনই। এটুকু বিশ্বাস আমার নিজের উপরেও আছে, আশা করি আপনারা আপনাদের নিজেদের উপরেও এই বিশ্বাসটা রাখবেন। তো সবার প্রথমে আমরা চলে যাই আমাদের একেবারে সরাসরি স্ক্রিনের যেভাবে আমরা আমাদের ক্লাসটা পরিচালনা করব সেই জায়গাতে। যারাই আপনারা এই কোর্সে আসবেন তার আগে প্রত্যেকেই আশা করি কোর্সের যে ওভারভিউ আছে সেটা একবার দেখবেন। তো সেটা দেখলে আপনারা দেখতে পাবেন যে সেই জায়গাটাতে মানে কোর্স ওভারভিউ বা কারিকুলামে আমরা এই কোর্সে যা যা শেখাবো সেখানে ধ্বনি থেকে কিন্তু শুরু হচ্ছে, কারণ সবার প্রথমে ধ্বনি দিয়েই কিন্তু আমরা আমাদের এই জার্নিটাকে শুরু করব, বা আমাদের এই যে শুদ্ধ ধ্বনি শেখা বা প্রমিত বাংলায় কথা বলার যে যাত্রা পথটা সেটা কিন্তু ধ্বনি থেকেই শুরু হয়। যেমন একটা বাড়ি তৈরি করার জন্য ভিতটাকে শক্ত করে গড়ে তুলতে হয় সবার প্রথমে, ঠিক সেভাবেই কিন্তু আমাদের এই যাত্রা পথে শুদ্ধ বাংলায় কথা বলতে পারার যে যাত্রা পথটা সেটাকে যদি আমরা শক্তপোক্ত করে গড়ে তুলতে চাই তার মূল ভিত্তিটাও কিন্তু এখান থেকেই গড়ে তুলতে হবে। তাই ধ্বনি না শিখে আমরা এগোতে পারবো না। এই জন্যই আমাদের কোর্সের প্রথম পর্বেই রয়েছে ধ্বনি পরিচয়। এখন ধ্বনি কি? ধ্বনি অর্থাৎ সাউন্ড, আমরা প্রত্যেকেই এটা জানি। সেটা হচ্ছে আমরা যেটা শুনতে পাই বা যেটা আমরা বলি সেটা হচ্ছে ধ্বনি। আবার আমরা যখন লিখি, যেমন অ আ আমরা যদি লিখি, লেখাটা দেখি, সেটা হয়ে যায় বর্ণ। ধ্বনির লিখিত রূপটা বর্ণ, ওটা আলাদা। যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বর্ণ, আর যেটা আমরা শুনতে পাই বা যেটা আমরা বলছি সেটা হচ্ছে ধ্বনি। এখন এই যে বলছি কথাটা বারবার করে উল্লেখ করছি, এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের এই ধ্বনি পরিচয়টাকে এই কোর্সে রাখা হয়েছে, কারণ ধ্বনি না শিখলে আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না, বা সুন্দর করে বাংলায় কথা বলা সেটাও আমাদের হয়ে উঠবে না। তো ধ্বনি পরিচয়ের ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গা আমরা এখানে কি কি শিখবো এই ধ্বনি পরিচয় পর্বটার মধ্যে, সেখানে আমাদের কিছু জিনিস আমি যুক্ত করেছি যেগুলো আমার মনে হয়েছে যে আপনাদের জন্য খুবই কার্যকরী হবে। সেটা হচ্ছে ভূমিকা। এই অংশে আমি আপনাদেরকে বোঝাবো যে আসলে ধ্বনি শেখা, যেটা অবশ্য আমি একটু আগে যেটা বললাম কেন প্রয়োজন বা ধ্বনি কি, যেটা একটু আলোচনাও করে ফেলেছি ইতিমধ্যে। বাংলা ধ্বনি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, দুটো ধ্বনি রয়েছে, এটা আমরা জানি। স্বরধ্বনির আলোচনা এবং উচ্চারণের সঠিক কৌশল, এবং ধ্বনির ব্যবহারে বা উচ্চারণে আইপি এর সহায়তা। আইপিএটা কি সেটা আমাদের মধ্যে অনেকেই জানি না, সেটা আমরা ক্লাস করতে করতে আরো ডিটেলসে জানবো। আর একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা পর্বে এরকম, এখানে যে আমরা প্রথম পর্ব দেখছি এরকম টোটাল 12টা পর্ব রয়েছে এই কোর্সে। প্রতিটা পর্বেই কিন্তু বাড়ির কাজ এবং অ্যাসাইনমেন্ট থাকছে। আমি যদি আপনাদেরকে আর একটুখানি সামনের দিকে নিয়ে যাই, একটা জিনিস আমি আগেই দেখিনি। এখানে দেখুন, প্রথমেই আমি এই স্লাইডটাকে আগে আনছি কেন, কারণ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন সবার প্রথমে একটা জিনিস আমি বলি, আমাদের ভাষা শিক্ষাটা কিন্তু একটু শুনতে খারাপ লাগলেও ছোটবেলা থেকে একটু ভুল পথেই হয়। আমার ক্ষেত্রে হয়েছে, আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই হয়। আমরা প্রথমে কি করি, পড়া দিয়ে শুরু করি, লেখা দিয়ে শুরু করি ভাষা শিক্ষা আমাদের, তাই নয় কি? ছোটবেলায় মা বাবারা কি করতেন আমাদের, বা শিক্ষকেরা প্রথমে দেখে দেখে স্লেট পেন্সিল, আমাদের সময় স্লেট পেন্সিল ছিল, লিখতে হতো। তো প্রথমে বলো অ, বলো আ, পড়তাম আর লিখতাম। তো আমাদের ভাষা শিক্ষা শুরু হতো পড়া আর লেখা দিয়ে। কিন্তু এটা কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে ভাষা শিক্ষার কোনো উপায় নয় বা ভাষা শিক্ষার ধাপ নয়।
ভাষা শিক্ষার জন্য আমাদের মোট 4টে ধাপ রয়েছে: শোনা, বলা, পড়া, লেখা। এর মধ্যে সবার প্রথম কিন্তু আসে শোনা, অর্থাৎ আমরা যা শুনবো তাই শিখবো। আমরা যা বলবো সেটাই আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে, আরো উজ্জীবিত করবে যে আমরা এই ভাষায় কথা বলি বা আমরা এইভাবে কথা বলি। তো ভাষা শিক্ষার বিজ্ঞানসম্মত উপায় বা ধ্বনিতাত্ত্বিক উপায় যদি আমরা বলি, ভাষা শিক্ষার সবার প্রথম ধাপটাই হচ্ছে শোনা, অর্থাৎ আমাদেরকে শুনতে হবে। আমরা কি শিখতে এসেছি? প্রমিত বাংলায় কথা বলা। আমাদেরকে আগে শুনতে হবে, প্রমিত বাংলা শব্দ শুনতে হবে, প্রমিত বাংলা উচ্চারণ শুনতে হবে, প্রমিত বাংলায় উপস্থাপনা শুনতে হবে। শুনবো তবেই তো শিখবো, না হলে শিখবো কি করে? শুনবো, শুধু শুনে ক্ষান্ত দেবো না, বলবো, চেষ্টা করব, তারপরে আমরা পড়বো। লেখা তো আমরা মোটামুটি পারি যদি আমরা শোনা আর বলার উপরে জোর দিই, সাথে পড়ার উপরে জোর দিই, তাহলে আমাদের লেখাটাও আঞ্চলিকতা মুক্ত হয়ে উঠবে এবং আমাদের লেখা এমনিতেই খুব সুন্দর বাংলায় আমরা লিখতে পারবো। তো এই ধাপটা আমি আগেই বলে নিলাম, কেন? কারণ যাতে আপনাদের এই যে কেন আমি ধ্বনি রাখছি, ধ্বনি কেন শুনবো, ধ্বনি কেন শিখবো, এই জায়গাগুলোকে ক্লিয়ার করার জন্য আমার মনে হয় এই পেজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে আগে আমরা শুনবো, সুন্দর করে শোনা শিখবো, তারপরে আমরা বলা, তারপরে পড়া, লেখা। এখন আমি একটু ব্যাকে যাই বা পেছন দিকে যাই। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি একটু অ্যাড করি, যুক্ত করি এখানে, সেটা হচ্ছে এরকম ভাবে প্রত্যেকটা পর্বে, যে এইমাত্র আমি বললাম শোনা রয়েছে, শুনতে হবে, শুনলেই বলতে পারবো, সেই জায়গা থেকে বাড়ির কাজ আর অ্যাসাইনমেন্ট, বাড়ির কাজটা হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট যেটা আপনি বা আপনারা আমার এখানে করবেন, অর্থাৎ অনলাইনে কোর্স চলাকালীন। এই অ্যাসাইনমেন্টে আমি কিন্তু আপনাদেরকে বাংলাতেও লিসেনিং প্র্যাকটিস করাবো, অর্থাৎ ইংরেজিতে যেমন যারা IELTS করেন তারা জানেন যে লিসেনিং বলে একটা পার্ট থাকে, সেটা কিন্তু আমি আমাদের এই কোর্সের মধ্যে রেখেছি। কারণ লিসেনিং ছাড়া কখনোই আমাদের ভাষা শিক্ষা সম্পূর্ণ হতে পারে না, বা আমরা সুন্দর করে বাংলায় কথা বলা কখনোই শিখতে পারি না। আগে আমরা শুনবো, তবেই আমরা বলতে পারবো। এই কারণে আমি পরবর্তী পেজটাকে আগে নিয়ে এসেছি বোঝানোর জন্য। তো এখানে আমাদের অ্যাসাইনমেন্টে লিসেনিং পার্ট থাকবে এবং বাড়ির কাজেও আমাদের এরকম ধরনের কাজই দেওয়া হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু লিসেনিং থাকবে এবং সেই সাথে প্রেজেন্টেশন থাকবে, ভিডিও প্রেজেন্টেশন। অর্থাৎ আপনাদেরকে উপস্থাপনা যদি শিখতে হয় তাহলে তো উপস্থাপনা করে দেখাতে হবে, নাহলে শিখবো কিভাবে? বলে দেখাতে হবে। ওই যে আমি বলেছি শোনা আর বলা প্রথম দুটো ধাপ। তো শোনা হচ্ছে আমরা লিসেনিং এর মাধ্যমে শুনবো, আর বলা হচ্ছে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের বাংলা বলবো এবং সেটা আমি দেখবো প্রতিদিনই। কিন্তু মানে প্রতিটা ক্লাসের শেষে, এই পর্বের শেষে আমাদের এই দুটো পার্ট থাকছে, লিসেনিং পার্ট থাকবে এবং তার সাথে সাথে প্রেজেন্টেশন পার্ট থাকবে, যেটা আপনাদেরকে করতে হবে। আচ্ছা, তো এটা গেল আমাদের একটা ওভারভিউ বা ওভারলুক বা সামগ্রিক একটা আলোচনা কোর্সটাতে আসলে আমরা কিভাবে এগোবো। তো এরপরে রয়েছে বাংলা ধ্বনি, বোঝা গেছে আশা করি, ভূমিকা আশা করি বুঝতে পেরেছি। তো ভূমিকা এই জায়গাতে আমরা আলোচনা করব স্বরধ্বনি। এখন স্বরধ্বনি আমরা জানি প্রত্যেকেই যে ধ্বনি দু প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। তবে এই কোর্স শুরুর আগে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এবং পালন করতে হবে। সেটা হচ্ছে নিজের ভেতরকার জড়তা কাটাতেই হবে, শুধু কাটাতে হবে না, কাটাতেই হবে। আমি বলতে পারি না, আমার কথা বলতে লজ্জা করে, আমি আড়ালে থাকতে পছন্দ করি, নিজের বক্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি না, এই জিনিসগুলো করলে কিন্তু হবে না। থাকবে এই জিনিসগুলো, এগুলো তো আমাদের প্রত্যেকেরই জীবনের এক একটা পার্ট। আমরা অনেকেই এরকম হতে পারি। কারণ কি, একটা এই জায়গাতে একটু বলি, আমাদের কিন্তু অনেকেরই থাকে যে আমরা সবাই সমান, আমাদের মনে হতে পারে ও পারে আমি পারি না। আসলে আমরা প্রত্যেকে আলাদা মানুষ, ও পারে আমি পারি না তার মানে যে আমাকে ওর মতো হতে হবে এটা নয়। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের মধ্যে যে জড়তা বা জড়ত্বটুকু কাজ করে সেটাকে দূর করতে হবে, বা যথাসম্ভব প্রচেষ্টা করতে হবে সেটাকে দূর করার জন্য। এবং সেখানে আমি আপনাদেরকে অবশ্যই ভীষণভাবে সাহায্য করব এবং আন্তরিকতার সাথে সাহায্য করব। আচ্ছা, আর একটা হচ্ছে আঞ্চলিকতা পরিহারের চেষ্টা করতে হবে বা আঞ্চলিকতা ত্যাগ করতে হবে বা ত্যাগ করার চেষ্টা করতে হবে। ঘরে বলি কারণ ওটাতে আমাদের জীব খুব আরাম পায়,
আহ, অভ্যস্ত হয়ে যায় তো আমাদের জীব, তো আরাম থেকে একটু বেরোতে হবে, চেষ্টা করতে হবে, প্রফেশনাল ক্ষেত্রে হোক বা পেশাগত জায়গায় বা অপরিচিত জায়গায়, যেখানে নিজেকে মেলে ধরবার প্রশ্ন আসবে সেখানে যাতে আমরা আমাদের এই আঞ্চলিকতা পরিত্যাগ করে শুদ্ধ বা প্রমিত বাংলায় কথা বলতে পারি, তার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এবার আমরা আমাদের স্বরধ্বনি আলোচনায় চলে যাই। একটা গল্প দিয়ে আমি এই জায়গাটা শুরু করি, মজার গল্প। সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই কিন্তু ছেলেবেলায় এই যে ধ্বনি পরিচয় বা বর্ণ পরিচয় গুলো আমাদের মা বাবার হাত ধরে হোক বা আমাদের গৃহ শিক্ষকের হাত ধরে হোক আমরা শিখি, তাই না? তো সেই জায়গা থেকে আমি জানি না সকলের ক্ষেত্রে হয় কিনা, আমার ক্ষেত্রে হয়েছিল, প্রতিটা ধ্বনির সঠিক উচ্চারণ কিন্তু আমি শিখেছি যখন আমি বাংলা পড়তে গেছি, ধ্বনিতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, তখন গিয়ে শিখেছি প্রথমবারের জন্য। আমি নিজেই জানতাম না যে ছোটবেলা থেকেই কিন্তু আমি শিখে বড় হইনি যে তালিবস্য নয় কথাটা, তালব্যস্য। তো এই যে তালিবস্য নয় তালব্যস্য, এটা কেন, এটা যবে থেকে আমি জেনে গেছি কারণটা, তবে থেকে কিন্তু আর কখনো ভুল হয়নি। তো এই জন্য আমাদেরকে ধ্বনির উচ্চারণটা জানতে হবে এবং ধ্বনিটা ঠিক কিভাবে উচ্চারিত হয় সেটা যদি আমরা একবার মনে করে নিতে পারি, মুখস্থ করে নয়, এখানে মুখস্থের কোনো জায়গা নেই, এবং ব্যাকরণ যেটুকু একটু একটু শিখতে হবে সেটাও আমি এতটুকু আপনাদের জন্য কঠিন হতে দেব না, এটা বলতে পারি। তো আমরা যদি একটু জায়গাটা বুঝে নিই না, যে কালিবস্য, কালিবস্য নয় তালব্যস্য কেন, কারণ ওটা তালু থেকে উচ্চারণ হচ্ছে। এই জিনিসগুলো যদি একটু ধরে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটু ফোটাও কষ্ট হবে না আমাদের উচ্চারণটাকে সুন্দর করে তুলতে বা শিখে উঠতে। তো প্রথমেই আমরা এইভাবে আমাদের যে ধ্বনি শিক্ষার যাত্রাটা সেটাকে পরিচালনা করব। প্রথমেই রয়েছে স্বরধ্বনি। স্বরধ্বনি আমরা জানি, সংজ্ঞা তো জানি, এবার আমরা একটু বিজ্ঞানসম্মত ভাবে উচ্চারণগুলো শিখে ফেলবো। স্বরধ্বনি হচ্ছে এমন কিছু ধ্বনি যা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয়। মানে কি, আমি যদি বলি ক, ক এর মধ্যে কিন্তু একটা অ আছে, কটা ব্যঞ্জন ধ্বনি। আর একটু সহজ করে বলি, একটা আম গাছ, সেটা কিন্তু উঠে দাঁড়ানোর জন্য কোনো ব্যালেন্স তার প্রয়োজন পড়ে না, বা পাশ থেকে আমরা কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে, দড়ি দিয়ে তাকে টেনে হিচড়ে উপরে তোলা, সোজা রাখা চেষ্টা করি না, সে একা একাই বৃদ্ধি পায়। কিন্তু একটা মানি প্ল্যান্ট বা একটা লাউ গাছের ডগা, সেটা কিন্তু একা একা উঠতে পারে না, তাকে কি করি আমরা, একটা লাঠি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে তাকে তার পথ দেখাই। স্বরধ্বনি হচ্ছে অনেকটা আম গাছের মতো, যেটা একা একা নিজের মতো পরিচালিত হতে পারে, নিজের মতো পথ চলতে পারে, তার অন্য কারো সাহায্য প্রয়োজন নেই। আমরাও আমাদের বাংলা শিক্ষার ক্ষেত্রে একা একা পথ চলা শিখবো, আত্মবিশ্বাসের সাথে নিজেকে মেলে ধরা শিখবো। স্বরধ্বনি হচ্ছে তেমনই ধ্বনি যে একা উচ্চারিত হয়, অর্থাৎ যখন বলছি ক, তার মধ্যে একটা অ আছে, ক যোগ অ, কিন্তু যখন বলছি অ, তার মধ্যে কিন্তু আর কিছু নেই। তার মানে কি, আমার কাউকে চাই না, আমি একা একাই পথ চলতে জানি। তার মানে স্বরধ্বনি হচ্ছে আম গাছ, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মানি প্ল্যান্ট বা লতানো গাছ বা লাউ গাছ, যেমন যেগুলো হয় আর কি, যাদের অন্যের সাহায্য প্রয়োজন হয়। এটা গেল একদম সহজ করে কথা, খুব সংক্ষিপ্ত ভাবে। তো স্বরধ্বনি আমাদের উচ্চারণ করবার সময় শ্বাসবায়ু যেহেতু কোথাও বাধা পায় না, তাই সাধারণভাবে আমরা স্বরধ্বনিকে উচ্চারণ স্থান অনুযায়ী ভাগ করতে পারি না। একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে একবার যদি জায়গাটা বুঝে নিই কোথা থেকে উচ্চারিত হয়, তাহলে জীবনে কিন্তু আমরা কখনো ভুলবো না যে ধ্বনিটার উচ্চারণ সঠিক কোনটা, তালিবস্য না তালব্যস্য। কিন্তু স্বরধ্বনির ক্ষেত্রে একটু সমস্যা। স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করি, আসলে আমরা উচ্চারণ করি তো আমাদের বাকযন্ত্র দিয়ে, আমরা আসবো বাকযন্ত্রে পরবর্তী প্রেক্ষাপটে বা পরবর্তী পেজেই রয়েছে। আমরা যখন উচ্চারণ করি একটা শব্দ, প্রসেসটা না বা প্রক্রিয়াটা এত ফাস্ট হয় যে আমরা বুঝতে পারি না।
কথা উঠে আসছে ফুসফুস থেকে, বেরিয়ে আসছে মুখগহ্বর দিয়ে, ঠিক তো? স্বরধ্বনি যখন বলছি তখন এই ফুসফুস থেকে বাতাস যখন মুখের ভেতর থেকে বাইরের দিকে বের হচ্ছে বা বাইরের দিকে উন্মুক্ত হয়ে আসছে, তখন কোথাও বাধা পায় না বাতাসটা। এই জন্য আমরা স্বরধ্বনিকে না স্থান অনুযায়ী ভাগ করতে পারি না। যেমন স্থান অনুযায়ী মানে মানে অ কোথা থেকে উচ্চারণ হচ্ছে আমরা জানি না, কারণ অ ডাইরেক্ট বলছি আমরা, সরাসরি বলছি আমরা অ, কারণ বাতাস ফুসফুস থেকে মুখগহ্বরের মধ্য দিয়ে বা মুখবিবরের মধ্য দিয়ে সরাসরি বাইরে বেরিয়ে আসছে। এই জন্য উচ্চারণ স্থান নেই। এখানে ছবি দেখলেও আমরা বুঝতে পারবো যে এখানে স্বরধ্বনি সরাসরি মুখের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে বাতাস স্বরধ্বনি উচ্চারণের সময়। এই জন্য না এর কোনো স্থান নেই যে আমরা বুঝে শিখতে পারবো। কিন্তু ব্যাকরণবিদরা এখানেও আমাদের জন্য একটু সহযোগিতার পথ রেখেছেন খোলা। কিভাবে সেটা দেখি। তার আগে বাকযন্ত্রটা একটু বুঝে নিই। আমরা তো জানি বাকযন্ত্র কি কি নিয়ে গঠিত। ফুসফুস বাকযন্ত্র অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আমরা কথা বলি। তার মধ্যে রয়েছে ফুসফুস, রয়েছে স্বরযন্ত্র, রয়েছে জিহ্ব বা জিহ্বা, রয়েছে দাঁত, ঠোঁট, তালু, আলজি, মুখগহ্বর। তালু হচ্ছে এই ওপরের শক্ত অংশটা, জিভের ওপরের শক্ত অংশটা তালু। এই জায়গাগুলো কিন্তু আমাদের চেনা খুব জরুরি। ফুসফুস আমরা চিনি, স্বরযন্ত্র আমরা মোটামুটি বুঝি, জিভ তো চিনি, দাঁত আর ঠোঁটও বুঝি। এই অংশটা হচ্ছে আলজিভ, আর মুখগহ্বর হচ্ছে এই ভেতরের অংশটা। এই জায়গাটা আমাদের একটু বুঝে নিতে হবে। আমরা সরাসরি চলে এসেছি এবার আমাদের এই পেজে, যেখানে আমরা স্বরধ্বনি গুলো আলোচনা করব। স্বরধ্বনি 11টা রয়েছে, সেগুলোর বিস্তারিত আলোচনা আমরা আজকে যাব না, কিভাবে 11টা বা কি কি আছে কি কি নেই, আমরা শুধুমাত্র একটু সংক্ষিপ্ত ভাবে একটু বুঝে নেব। আচ্ছা, সেটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী তো ভাগ করতে পারি না, কিন্তু উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে তো ভাগ করতে পারি। এই জায়গাতেই বৈয়াকরণীরা বা ব্যাকরণবিদেরা আমাদের সহযোগিতা করেছেন, যাতে আমরা স্বরধ্বনির উচ্চারণকে সুন্দরভাবে বুঝিয়ে উচ্চারণ করতে পারি। এই বোঝাটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। একবার যদি আমরা বুঝে নিই না যে ধ্বনিগুলো ঠিক কোথা থেকে উচ্চারণ হচ্ছে, আমরা কোনো দিন ভুলবো না শব্দের সঠিক উচ্চারণ। চলে আসি, আমরা একটু এদিকে ফোকাস করি। স্বরধ্বনির মধ্যে 11টা স্বরধ্বনি, তার প্রথমটাই হচ্ছে অ, তাই তো? অ উচ্চারণগত বৈশিষ্ট্য অনুসারে উচ্চারণ স্থান কণ্ঠ, মানে স্থান অনুযায়ী আমরা ভাগ করতে পারলাম না, কিন্তু উচ্চারণ কিভাবে করছি সেই বৈশিষ্ট্য অনুযায়ী বা তার চরিত্রগত দিক থেকে আমরা কিন্তু অ, আ আমাদের যতগুলো স্বরধ্বনি আছে সেগুলোকে আমরা স্থান অনুযায়ী কিন্তু এক একটা জায়গা হিসেবে বিবেচনা করতে পারছি। কিভাবে? যখন আমরা অ বলছি তখন সেটা, আমি একটু অ বলি, আপনারা খেয়াল করলে বুঝবেন। অ কথাটা কোথা থেকে আসছে? কণ্ঠ। কণ্ঠ হচ্ছে আমাদের একদম, আমি ছবিতে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের কণ্ঠ, আমাদের কণ্ঠ থেকে আসছে। কণ্ঠ আমরা তো প্রত্যেকেই বুঝি। তার মানে যখন আমরা অ বলবো, জাস্ট বলে দিলাম অ, না, অ কোথা থেকে আসছে শব্দটা, বাতাসটা কোথা থেকে আসছে আমরা একটু খেয়াল করি। অ কণ্ঠ থেকে, অর্থাৎ একদম গলার ভেতরের সরু অংশ থেকে বেরিয়ে আসছে। অ, আশা করি বোঝা যাবে। পরে রয়েছে আ, অনেকে এগুলোকে সরেয়া প্রয়োজন নেই বলার, বলে থাকেন। এগুলো তো স্বরধ্বনি, তাহলে আলাদা করে আমরা সরেয়া প্রয়োজন নেই বলবার। এরপরে আছে আমাদের আ। আমরা কোথা থেকে বলছি? আ কোথা থেকে বাতাস আসছে, কোথা থেকে ধ্বনি বেরিয়ে আসছে। বাতাস আসার থেকেও বড় হচ্ছে ধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখের যে এক্সপ্রেশন বা মুখ বিবরের বা মুখ গহ্বরের এক্সপ্রেশনটা কিরকম হচ্ছে। আ কোথা থেকে আসছে শব্দটা? গরম বাতাসটা একটু খেয়াল করি।
আ কণ্ঠ থেকে। খেয়াল করি আমরা মুখের কাছে হাত নিই, হাত নিয়ে আ উচ্চারণ করি। আ কোথা থেকে আসছে? একদম কণ্ঠ থেকে। উত্তপ্ত যে শ্বাস বেরোচ্ছে বা তপ্ত যে শ্বাস বেরোচ্ছে সেটার দিকে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো আমরা কিভাবে উচ্চারণ করছি। আ কণ্ঠ থেকে। এ এ কণ্ঠ এ কণ্ঠ তালু। এ কণ্ঠ তালু। সেম ওই ও ওই ওই জিভ তালুকে টাচ করছে। ওই জিভ তালুকে টাচ করছে। শব্দ আসছে কণ্ঠ থেকে, কণ্ঠ বরাবর। ওই ও কণ্ঠস্থ। কণ্ঠস্থ মানে কণ্ঠ প্লাস ওষ্ঠ। ওষ্ঠ মানে ঠোঁট, কণ্ঠ মানে এই অংশ। ও ঠোঁট আর কণ্ঠ দুটোর মিলিত উচ্চারণ হচ্ছে ও। ও কণ্ঠ ওষ্ঠ, ঠোঁটের এক্সপ্রেশন বদলে যাচ্ছে। ও ঠোঁটের ধরন পাল্টে যাচ্ছে। ও কণ্ঠ এখান থেকে আসছে। ও এখানে টাচ করুন, এখানে এই জায়গাটা ছুঁয়ে দেখুন, বুঝতে পারবেন ভালো করে আরো। ও শেষে ও সেম ও। এখানে ধরুন, এই দুটো জায়গায় ধরে থাকুন। ও সাথে ঠোঁটের এক্সপ্রেশন খেয়াল করুন। ও প্রয়োজনে আয়না নিতে পারেন, আয়না ব্যবহার করতে পারেন। ও আশা করি বোঝা গেছে খুব সংক্ষিপ্ত ভাবে। আচ্ছা, স্বরধ্বনিতে এ কোথাও কিন্তু আলাদা করে ধ্বনি নেই। এ ধ্বনিটা স্বরধ্বনিতে কোথাও নেই, তারপরও আমরা বাংলাতে এ উচ্চারণ করি। আমি এখন আপনাদের ক্লাস করাতে করাতে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আমি কিন্তু বলছি এখন, আমি কিন্তু এখন বলিনি, কিন্তু বানানটা এ খ ন, কিন্তু উচ্চারণটা এ। এই এ ধ্বনিটা কোথাও, এ বর্ণটা বাংলা বর্ণমালায় কোথাও আছে? নেই কিন্তু, কিন্তু তারপরও আমরা এটা উচ্চারণ করি, তার মানে কি এটা ধ্বনি আছে, বর্ণ নেই। তাহলে এটার উচ্চারণটা কি কি নিয়ে আসলে এই বর্ণটা গঠিত? অ নিয়ে, এ নিয়ে, অন্তঃস্থ জ নিয়ে, তাই তো? এ অ নিয়ে, এ নিয়ে, অন্তঃস্থ জ নিয়ে, এটা নিয়ে এ। কারণ এখন যাব না, এখন খাবো না, এখন এটা করছি, ঠিক আছে? কোথাও আমরা এমনি বলি, কখনো আমরা এখন বলি, এমন বলি, এমনি এমনি এমনি, এমন এমন ভাবে কথা বলো না, এমনি কেউ করে? কোথাও আমরা এ বলছি, কোথাও আমরা এ বলছি, কোথায় আমরা কোনটা ব্যবহার করব এটা আমরা আরো বানানের সাথে আমাদের কোর্স প্ল্যানিং এ যেটা রয়েছে উচ্চারণের সাথে বানানের সংযোগ স্থাপন, সেখানে এগুলো আমরা আরো ডিটেলসে শিখবো। তো এ ধ্বনিটাকে আমাদের শিখতে হচ্ছে। এটা কোথা থেকে আসছে? এ, কোথাও কিছু হচ্ছে না। এ না জিভ তালুকে টাচ করছে, না ঠোঁট বদলাচ্ছে, কুঞ্চিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, কিছুই হচ্ছে না। শুধু এখানে টাচ করলে আমরা বুঝতে পারবো, শুধু এখানেই আমরা যদি একটু ছুঁয়ে থাকি বুঝবো এ। এ কণ্ঠ, কণ্ঠে একটা ভাইব্রেশন হচ্ছে বা একটা তরঙ্গ হচ্ছে। এ এই জায়গাটা, মানে বেসিক্যালি এই জায়গাটা আমি এই দুটো জায়গা ধরে বোঝানোর চেষ্টা করছি। তো এই যে স্বরধ্বনির একটা সংক্ষিপ্ত আলোচনা, খুবই সংক্ষিপ্ত, এটা আরো আমাদেরকে অনেক জানতে হবে, এত সংক্ষিপ্ত ভাবে আমাদের হবে না, আসলে আরেকটু জানতে হবে। তো আশা করি এটুকু বোঝা গেছে। আরো এটাকে আমরা সহজভাবে উপস্থাপন করব, সেটা হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের একটা ছক রয়েছে। সেই ছকের মধ্যে কোনো ধ্বনি উচ্চারণ করবার সময় আমি একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম ঠোঁট কোথাও কুঞ্চিত হচ্ছে, ঠোঁট কোথাও প্রসারিত হচ্ছে, মুখ কোথাও ছোট হয়ে যাচ্ছে। মুখ মানে মুখ গহ্বরটা বা মুখ বিবরটা, সরি মুখ গহ্বরটা,
তো কোথাও ছোট হচ্ছে, কোথাও বড় হচ্ছে, কোথাও মুখ একটু কম খুলছে এ, কোথাও আ একটু বেশি খুলছে। এই যে বেশি খোলা, কম খোলা, ঠোঁট কুঞ্চিত হওয়া, এ, ও, ই পাল্টে যাচ্ছে কিন্তু প্রতিটার ক্ষেত্রে। তো সেই অনুযায়ী আমাদের আহ আলোচনা রয়েছে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। এই ছকটা নিয়ে আমরা আমাদের ক্লাসে বিস্তারিত জানবো। এখানে বলে রাখি, আমরা ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে, ধ্বনি উচ্চারণ শেখার ক্ষেত্রে আমরা কিন্তু সবার প্রথমে যেটাকে গুরুত্ব দেব, বারবার বলছি, সেটা হচ্ছে উচ্চারণ স্থান, উচ্চারণের বৈশিষ্ট্য। স্বরধ্বনির ক্ষেত্রে উচ্চারণের বৈশিষ্ট্য, আর ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে উচ্চারণের স্থান। এটা যদি একবার মাথায় গেঁথে ফেলতে পারি না, তাহলে আমাদের শব্দ উচ্চারণে মোটামুটি 50% সমস্যা কমে যাবে। 50% এটুকু বলতে পারি, বাকিটা শোনার ওপর, বলার ওপর, শেখার ওপর। কিন্তু এই ছকটা আর উচ্চারণের প্রকৃতিগত বৈশিষ্ট্যটা যদি আমরা একবার বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা কমে যাবে। তাহলে আমরা আমাদের ভিত গড়ার যে কাজ শুরু করছি, সেই ভিতটা যাতে আমাদের খুব শক্তপোক্ত হয়, সেখানে যাতে ইট, বালি, সিমেন্ট সবকিছু সুন্দর করে পড়ে, সুন্দর করে যাতে আমাদের এই বাড়িটা গড়ে ওঠে, আমাদের স্বপ্নের বাড়িটা যাতে খুব মজবুত হয়, কোনোদিন যাতে ভেঙে না পড়ে, তার প্রস্তুতি আমাদের আজ থেকে শুরু হলো। আশা করি আমাদের বাড়িটা খুব সুন্দর হবে। আমাদের এখানে বাড়িটা হচ্ছে একটা প্রতীকী শব্দ। আসলে আমাদের এই যাত্রা পথটা শুদ্ধ ধ্বনি শেখা বা প্রমিত বাংলায় কথা বলা এবং উপস্থাপনা, নিজেকে মেলে ধরা, সেটা পেশাগত জায়গা থেকে শুরু করে জীবনের যে কোনো ক্ষেত্রে নিজের বক্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করা, সুন্দর বাংলায় কথা বলা, সবকিছুই আমাদের সুন্দর হয়ে উঠবে। আর বাংলা তো আমাদের মাতৃভাষা, নিজের ভাষা। বাংলা না জেনে অন্য ভাষার আমরা কখনোই পারদর্শিতা অর্জন করতে পারি না, কারণ বাংলাই একমাত্র পারে আমাদের মনকে, মননকে, আমাদের মানসিকতাকে উন্নত করতে। কারণ ইংরেজি আমরা পড়তে পারি, বুঝতে পারি, কিন্তু স্বপ্ন দেখা, কল্পনা করা, নিজের মনকে উন্নত করা, আরো ভাবা, এই সবকিছুই কিন্তু মাতৃভাষার প্রয়োজন হয় করার জন্য। তাই মাতৃভাষাকে অবজ্ঞা করে, অবহেলা করে আমরা জীবন পথে কখনোই পরিপূর্ণভাবে নিজেদের উন্মুক্ত করতে পারবো না, বা মেলে ধরতে পারবো না, সমৃদ্ধ করতে পারবো না। তাই বাংলা আমাদের সাথে রাখতেই হবে, নিজেকে আরো মেলে ধরার জন্য, সমৃদ্ধ করার জন্য। এইটুকু বলেই আজকের ক্লাস আমরা শেষ করছি।